বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 17ই মার্চ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, সরকারি ছুটির দিন আজকে, এবং সামনে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। মার্চ মাসে আমরা কথা বলছি, যে মার্চ মাসে কথা বলছি সেই মার্চ মাসে 43 বছর পরে বাংলাদেশ এক অনিশ্চিত গন্তব্যে যাত্রা শুরু করেছে বলে অনেকেই মনে করছেন। প্রতিটি মানুষের দিন কাটে আতঙ্কে। এক ধরনের সাধারণ নাগরিক যারা, প্রত্যেকের মধ্যে এক ধরনের অসহায়ত্ব রয়েছে, এক ধরনের অস্বস্তি প্রত্যেকের মধ্যে আছে। দেশের অর্থনীতি বিপর্যস্ত, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বার উপক্রম হয়েছে। এর বাইরে সমাজের নানা স্তরে রয়েছে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। এমনকি মানুষের মনস্তত্ত্ব এক ধরনের নেতিবাচক প্রভাব হচ্ছে আমাদের যে রাজনীতি, অপরাজনীতি চলছে তার প্রভাবে। মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলবার জন্য যারা আমার আজকের অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রাক্তন সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান। আমার ডানে রয়েছেন মিস্টার আমানুল্লাহ কবির, বিডি নিউজ 24.com এর সিনিয়র সাংবাদিক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর আব্দুল মান্নান, আপনার কাছে প্রশ্নটা শুরু করতে চাই যে 43 বছর পরেও, স্বাধীনতার মাসেও যে চিত্রেও বাংলাদেশের দুপক্ষের যে অনমনীয় এবং জেদের অবস্থা, এবং এই জেদের পরিণতি হচ্ছে বাংলাদেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং মানুষ প্রচন্ড অসহায়। সো আপনার কাছে একটু শুনতে চাই আমি। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন যেটা করেছেন তার আগে, যেহেতু 17ই মার্চ আমার আওয়ামী লীগের একজন কর্মী এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্মৃতিতে 17ই মার্চ একটি অনন্য সাধারণ দিন। এই দিনে আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1920 সালে টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। এর চেয়ে বেশি তার পরিবার নিয়ে আমি কথা বলতে চাইনি, কারণ তিনি এক ক্যানভাসের শিল্পী শুধু ছিলেন না, মহাকাব্যের একজন কবি ছিলেন না, মহাকাব্য রচয়িতাই ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্ব, যার কারণে আজকে যে আপনি আমি বসে এই মিডিয়াতে বসে আছি, কাজ করছি, এইটা সম্ভব হতো কিনা আমার সন্দেহ আছে। তার কারণ হলো যে আমরা সবাই জানি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হয় তখন আমরা দেখেছি যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা, যে কিবা দেব বলিদান। এই কথা বলে মধ্যবিত্ত ঘরের সন্তান ক্ষুদিরাম প্রাণ দিলেও, মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম থেকে প্রাণ দিলেও মধ্যবিত্তের জন্য রাজনীতি উন্মুক্ত হয়নি। স্বাধীনতার পরে 1947 সালের পরে ভারত ভেঙে 2 ভাগ হয়ে গেল, তখনকার, এখন 3 ভাগ, কিন্তু সাধারণ মানুষের জন্য রাজনীতি উন্মুক্ত হলো না। রাজনীতি তথাকথিত বা সেই ধনী শ্রেণীর এবং প্রাসাদের ভিতরে আবদ্ধ ছিল। সেই প্রাসাদের আবর্ত থেকে রাজনীতিকে সাধারণ মানুষের কাছে যিনি নিয়ে এলেন, ভেঙে দিলেন, অচলায়তন ভেঙে যিনি আমার কাছে, আপনার কাছে, আমাদের কাছে, তৃণমূলের মানুষের কাছে যিনি নিয়ে এলেন, তিনি এই মহান নেতা। তাকে আমার মনে হয়, যেমন আমি কথায় কথায় রবীন্দ্রনাথ বলি, আপনি আমাকে ঠাট্টা করেন কখনো কখনো, যেমন রবীন্দ্রনাথ ধনী লোকের সন্তান, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের গ্র্যান্ডসান। তিনি পোস্টমাস্টার গল্পের রতনকে উল্লাপাড়ায়, পাবনার উল্লাপাড়ায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পোস্টমাস্টারের গল্পের যে নায়িকা রতন, সেই রতনের বেদনায় তিনি দুঃখিত হয়েছেন। পোস্টমাস্টার গল্পের, ছুটি গল্পের ফটিকের বেদনা, ফটিককে কলকাতায় তিনি বাঁচাতে পারেননি, গ্রামে তিনি ফিরিয়ে এনেছেন। বঙ্গবন্ধু তাই করেছেন। বঙ্গবন্ধু সরোয়ার্দী সাহেবের কাছে বা তদানীন্তন কালের সর্বভারতীয় যে রাজনীতি, সেই রাজনীতিকদের সঙ্গে কাজ করলেও, কর্ম করলেও, তিনি তার পূর্বপুরুষরা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু পর্যায়ক্রমে ক্ষয়িষ্ণুতার ভিতরে তারা চলে গেছিলেন। সেই পরিবারের মানুষ হয়ে তিনি ওখানে গিয়ে কলকাতায় রাজনীতি করলেও তিনি এই বুঝতে পেরেছিলেন যে জনসাধারণকে যদি উন্নত করা না যায়, জনসাধারণকে যদি সচেতন করা না যায়, রাজনৈতিক সচেতন করা না যায়, অধিকার সচেতন করা না যায়, শিক্ষার আলো যদি দেওয়া না যায়, তাহলে এই জনগোষ্ঠী একটি
আমাদের জন্য একটা ভার হয়ে থাকবে। এই জনগোষ্ঠীকে আমরা একটা সম্পদ হিসেবে ব্যবহার করতে পারবো না। সেই জন্যই তিনি ওই অচলায়তন থেকে রাজনীতি এখানে নিয়ে এসেছিলেন। ওই আনতে পেরেছিলেন বলে আমার মতো একজন কৃষকের সন্তান আমি এমপি হতে পেরেছি, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হতে পেরেছি, এবং সারা জীবন আমার পরিবার বলবে, আর যদি কিছু নাও হই বলবে যে আমি হয়েছিলাম। কিন্তু এই যে মহা কাজ, এখন পর্যন্ত আমরা অনেক কথা বলি, আমরা বলছি যে রবীন্দ্রনাথের মতো দীপ্ত ভঙ্গিতে সে দাঁড়ালেন কবি, মহাকাব্য লেখা হবে, মহাকাব্যের বালি বলা হবে। আজ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সব ঠিক আছে। 19 মিনিটের 17.5 মিনিটের বক্তৃতা, 100টি শব্দ, 7ই মার্চের ভাষণ। আপনি প্রথমেই বলেছেন যে এই মাস আমাদের অর্জনের মাস, আমাদের ত্যাগের মাস, আমাদের পৃথিবীতে আমার প্রশ্ন হচ্ছে সেই অর্জন এখন কোথায় যাচ্ছে? আমি যাব একটু, আমি বলে একটু যাচ্ছি, ওনার কাছে একটু যেতে হবে। তো আপনি ফিরে আসেন, আমি বলবো। কারণ আমাকে আজকের যদি একটু আজকের জন্য তো একটু আবেগ এসে যায়, সেখানে সময়টা সমানই থাকতে হবে আমাকে। আপনি পরে ওনাকে সময় দিতেন, আমার তো কোনো আপত্তি ছিল না। ওনাকে পরে আপনি সময় দিলেন, তখনও বলতাম না। 2 মিনিটে করেন। তো সেই অচলায়তন ভেঙে তিনি গরিবের ঘরে বেনারসি শাড়ি নিয়ে এলেন, গরিবের ঘরে রাজনীতি নিয়ে এলেন। আজকে আমাদের অনেক নেতা, অনেক কর্মী জাতীয় নেতা পর্যায়ে চলে গেছেন, তাদের কখনো আসতে পারতেন না যদি বঙ্গবন্ধু ওই কাজটি না করতেন। সেই জন্য তার মহত্বকে কোনো কিছুর বিনিময়ে বিচার করা যাবে না। আপনি বলেছেন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, সবসময় বিষাক্ত নিঃশ্বাস ফলে। যখনই কোনো শুভকর্ম হয়, বঙ্গবন্ধু যখন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে সমস্ত পৃথিবীর সমাজের কাছে আমাদের অবস্থা তুলে ধরলেন, আমাদের জাতিকে তিনি একান্ত নেতৃত্বে অগ্রসর করলেন, তখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন গঠন একটি মানে বিশ্ব সভ্যতায় একটা স্থান করে নেওয়ার চেষ্টা করছে, আমাদের জীবনমান যখন উন্নত হচ্ছে, আমরা যখন 37 কোটি বই যখন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিচ্ছি, কারোর সহ্য হচ্ছে না। এটা আর কিছু না, এটা ব্যক্তি রোষ। বঙ্গবন্ধুর উপর যে ব্যক্তি রোষের জন্য তাকে হত্যা করা হয়েছে, আন্তর্জাতিক চক্র গেছে, এটাও সেই রকম একটা রোষ। ফলে আপনি একটু অপেক্ষা করুন, হয়তো আজকে তৃতীয়মাত্রা এসছে, আগামী তৃতীয়মাত্রায় যখন আসবো তখন দেখবেন শান্তির ললিত বাণী বাংলাদেশের সুবাতাসে বইছে, এবং মানুষ আর ওই কথা কেউ শুনছে না। মানুষ এখন শুনতে চায় স্বাধীনতার কথা, শুনতে চায় মানুষ সমৃদ্ধির কথা, শুনতে চায় মানুষের পরিচয়ের ক্ষেত্রে নতুন নির্মাণ শুনতে চায় মানুষ। দর্শকদের আসার জন্য আমি একটু জানতে চাইছি যে আপনি কবে নাগাদ আবার তৃতীয়মাত্রায় আসা ইচ্ছে প্রকাশ বা আশা প্রকাশ করছেন, যখন এসে শান্তির ললিত বাণী শোনানো যাবে অনুমান করে, তাহলে দর্শকরা হিসেব করতে পারবে যে আজকে যেমন আপনাকে আমি আবেগপ্রবণ ছিলাম, আজকের একটি শুভ দিনে আমাদের মহান নেতার 95তম জন্মদিনে আপনি আমাকে এখানে আসতে সুযোগ দিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমার মুজিবনগরবাসীকে, এবং মনে হয় যে মুজিবের জন্মদিনে মুজিবনগরের প্রতিনিধিকে আপনি সম্মানিত করেছেন। এজন্য চ্যানেল আয়ের কাছে, আপনার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এবং আরেকটি দিন আসছে যে কারণে আমরা মুজিবনগর হলো, সেই 17ই এপ্রিল আসবো ইনশাল্লাহ, তখন আপনি দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। মিস্টার আমানুল্লাহ কবির, আপনি কতটা আশাবাদী যে আগামী 1 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তিনি যেমনটা বলছেন, এবং 43 বছর পরেও আসলে বাংলাদেশের মানুষ যেটা স্বস্তির মধ্যে থাকবে, শান্তির মধ্যে থাকবে, একটা গণতান্ত্রিক আবহের মধ্যে থাকবে, সেই আবহটা আসলে নেই। এবং কবে সেটি হবে সেটি অনেকেই ভাবতে পারছেন না, যদি উনি মনে করছেন 1 মাসের মধ্যে হবে, হয়তো সেখানে উনি সন্তুষ্ট হবেন, আরেকজন সন্তুষ্ট হবেন না। আপনি যেটা বললেন 43 বছর যেটা হয় না সেটা 1 মাসে হবে, এটা তো বিশ্বাস করা কঠিন ব্যাপার না। হলে খুশি হব। এখন আমাদের দেশে আমি যেটা মনে করি, আপনি ধরেন আমরা শেখ সাহেবের কথা বললাম, আমি বললাম আমাদের যে তখন যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, মুক্তিযুদ্ধে যে শুরু হয়েছিল ইমিডিয়েট কষ্টটা ছিল কিন্তু ডেমোক্রেসি, ইমিডিয়েট। কারণ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড মেজরিটি পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, তখনই কিন্তু শুরু হইল সবকে আমাদের যে এই যে সশস্ত্র মানে অভিযানটা তখনই শুরু হইল, সবাই সশস্ত্র হয়ে উঠল। তো সেই যে ইমিডিয়েট কজ ডেমোক্রেসি, তার সঙ্গে অন্যান্য জিনিস আগে ছিল,
সেই ডেমোক্রেসিটা আমরা কতটুকু এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে এস্টাবলিশ করতে পারছি। আমি মনে করি এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে ডেমোক্রেসিটা ওইভাবে এস্টাবলিশ হয় নাই। ডেমোক্রেসি অর্থটাই আমরা বুঝি না। আমাদের এই যে এলিট ক্লাস, রুলিং ক্লাস, যেটা এলিট রুলিং ক্লাস, এরা ডেমোক্রেসির মধ্যে আমাদেরকে বুঝিয়েছে ভোটের বাইরে আর কোনো কিছু ডেমোক্রেসি নেই, ভোট দিবেন। সেই যে ভোট দেওয়ার অধিকার, সেটাও কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ভোট দেওয়ার অধিকারটাও মানুষ পাচ্ছে না, এক্সারসাইজ করতে সুযোগ পাচ্ছে না। এখন যারা ক্ষমতা আছেন তারা তো আবার অন্য জিনিস বোঝাচ্ছেন যে ডেমোক্রেসির চাইতে আগে আমি ওই জায়গাটাই আমি আসছি, এই কথাটা বলার জন্যই আমি আসছি। তাহলে ডেমোক্রেসি আপনার আজকে হচ্ছে এই অবস্থা যে আমাদের দেশে ভার্চুয়ালি ডেমোক্রেসি বলে কিছু নেই, এটা এক ধরনের ইলেকট্রোক্রেসি বলা হয়। তো এই ইলেকট্রোক্রেসি, এই যে ইলেকশনের যে ডেমোক্রেসি, এটাও কিন্তু ওইভাবে নেই। এখন তাহলে আপনি কি দেখছেন আজকে যে বাংলাদেশে যে মানে, আমার সঙ্গে সবাই দ্বিমত পোষণ করলো, দ্বিমত প্রদর্শন করলো, আমি আমার কথাটা বলবো। আমি মনে করি বাংলাদেশে এখন ডেমোক্রেসির, গণতন্ত্রের অভাব। এটাকে যদি আপনি যতভাবেই ডিফাইন করেন, যেভাবেই বোঝাতে চান, বড় জোর বলতে পারেন এটা এ সর্ট অফ কন্ট্রোল ডেমোক্রেসি, এ সর্ট অফ লিমিটেড ডেমোক্রেসি, বরং বেটার উইসে ইটস এ কন্ট্রোল ডেমোক্রেসি। এক ধরনের ডেমোক্রেসি আছে, কিন্তু সেটা হলো যারা দোজ হু বিলং টু দ্য রুলিং ক্লাস অর ফর দ্য সাপোর্টার্স অফ রুলিং পার্টি, তাদের জন্য ডেমোক্রেসি আছে। কিন্তু যারা অপোজিশনে, তাদের জন্য কোনো ডেমোক্রেসি নেই। এটা হচ্ছে বাস্তবতা। তা আপনি এই যে বাস্তবতা, আপনি এই বাস্তবতার মধ্যে এখনো যে আপনি যে কথাটা তুললেন, এখন আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে, যেমন পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য আমরা ইউএনএতে যে ইয়েতে ওই যে হিউম্যান রাইটস ইয়েতে যেটা, সেখানে উনি বলছেন যে এখন মানে মানবাধিকার টানবাধিকার কি, আগে ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন কিন্তু এটাই বাংলাদেশ, এখন যে সরকারের পলিসি, তারা বলছে যে আগে হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপরে ডেমোক্রেসি। এটা হচ্ছে বর্তমান সরকারের পলিসি। তো এখন আপনি এটা কেমন করে, আমি তো মানে এটা বুঝি না, একটা মানে অঙ্গ ডেমোক্রেসি, কিন্তু যদি আমি মানে এই হাতির মতো যদি দেখি, ডেমোক্রেসি যদি হাতি হয়ে থাকে, তাহলে ডেমোক্রেসি যদি অন্ধের মতো, যদি আমি একবার পা দেখে বললাম যে ডেমোক্রেসি হলো মানে এই হলো হাতি হলো এরকম পিলারের মতো, কান দেখে বললাম যে এরকম কোলার মতো, হ্যাঁ, এই যদি হয়, এটা তো ঠিক না। ডেমোক্রেসি কিন্তু ন্যায় বিচার ছাড়া ডেমোক্রেসি হয় না। এই ডেমোক্রেসির সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে ন্যায় বিচারের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত, এবং এই ন্যায় বিচারটা হচ্ছে সর্বত্র, সর্বক্ষেত্রে, একেবারে বিচার বিভাগ থেকে, বিচারের ক্ষেত্র থেকে শুরু করে অর্থনৈতিক সব ক্ষেত্রেই এই ন্যায় বিচারটা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং গণতন্ত্র কিন্তু আপনি যেখানে মানুষের অধিকার নেই, মানুষের ন্যায় বিচার নাই, মানুষের অর্থনৈতিক নাই, সাংস্কৃতিক অধিকার নেই, সেখানে কিন্তু গণতন্ত্র নেই। এবং আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে মৌলিক অধিকারগুলো যেখানে থাকে না, সেখানে গণতন্ত্র আছে, এটা আপনি বিশ্বাস করতে। আপনার মৌলিক অধিকার অন্যান্য ছাড়াও আরো কিছু আছে, কি আছে, যে আপনাকে কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তার মানে মানে বাক স্বাধীনতা, তার মানে কোন অর্গানাইজেশন করার স্বাধীনতা, তার মিটিং মিছিল করার স্বাধীনতা। অবশ্য একটা জিনিস খুব ক্লিয়ার আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সংবিধান আমাদের কি অধিকার দিছে, আমাদের সংবিধান আন্দোলন করার, মিটিং মিছিল করার, এগুলো অধিকার দিয়েছে। আমি মনে করি না যে ভায়োলেন্স করার অধিকার দিয়েছে, আমি মনে করি না। আমাদের গণতন্ত্রের ইয়েতে এইগুলো আন্দোলন করার অধিকার দিয়েছে, ভায়োলেন্স করার অধিকার দেয় নাই। তাহলে সেই জিনিসগুলো কোথায়? তখন এই যে জিনিসটা, যেটা মানে এই যে কিছুক্ষণ আগে আমরা আলাপ করলাম, একজন মহান নেতা, তার কথা তো আমরা মুখে অনেক কিছুই বলি, কিন্তু বাস্তবে আমরা কারো কোনোটাই ফলো করি না। শেখ সাহেব তো এই দেশের স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন তো দেশ মানে এই জাতিকে ইউনাইটেড করে, না নাকি ডিভাইডেড করে? ইউনাইটেড করে। তাহলে ইউনাইটেড করে আজকে সেই ইউনিটি আছে? আজকে কোন নেতা নেত্রী বাংলাদেশে সেই ইউনিটি নিয়ে আসতে পারছে? আর দ্য পিপল ইউনাইটেড? আপনার আজকে আমাদের সেই যে কলোনিয়াল ব্রিটিশ আমলের যে সেই যেটা সবচেয়ে কন্ডেম নটোরিয়াস পলিসি, যে পলিসি হচ্ছে যে ডিভাইড অ্যান্ড রুল, সেই ডিভাইড অ্যান্ড রুল
এখন পর্যন্ত আমাদের দেশের এই মাটিতে, স্বাধীন দেশের মাটিতে এটা চলে। তাহলে আপনি যদি একটা জাতিকে আপনি এখানে যে কোনো ঐতিহাসিক দিয়ে আপনি বিচার করেন, কোন জাতি তার জাতীয় ঐক্য ছাড়া আপনার অগ্রগতি সাধন করতে পারে না। ডিভাইডেড নেশন ক্যানট ডু এনি প্রোগ্রেস। প্রোগ্রেসের জন্য দরকার হচ্ছে ইউনাইটেড নেশন, একটা ইউনাইটেড একটা পিপল। যারা ইউনাইটেড না থাকলে সেখানে অগ্রগতি সম্ভব না। ডিভাইডেড থাকলে সেখানে অগ্রগতি বারবার হোঁচট খাবে, যেমন আজকে খাচ্ছে। এই যে আজকে যে হোঁচট খাচ্ছে সব ক্ষেত্রে, তার কারণ হচ্ছে যে ন্যাশনাল ইজ ডিভাইডেড। আমরা মিনিমাম কতগুলো বিষয়ে, জাতীয় যে সমস্ত ইস্যু, মিনিমাম কত, ইভেন এই যে গণতন্ত্রের কথা বলছি, এটা পর্যন্ত মিনিমাম কোন বিষয়ে কিন্তু আমাদের ভিতরে ঐক্যমত নেই। গণতন্ত্রটা কিভাবে চলবে, ইলেকশনটা কিভাবে হবে, এটাও ঐক্যমত নেই। কাজে আজকে এই যে একটা ডিভাইডেড নেশনকে নিয়ে যখন আপনি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, বলেন যে এত সালে আমি মধ্য ইনকামের দেশ হব, অত সালে আমি মানে এরকম অ্যাফ্লুয়েন্ট একটা নেশন হিসেবে পরিচিত হব। বাংলাদেশ তো মধ্য ইনকামের দেশ তো বহু আগে হওয়ার কথা ছিল। আজকে যদি বাংলাদেশে রাজনীতি ঠিক মতো চলতো, সবকিছু চলতো, তো বাংলাদেশ বহু আগে মধ্য দেশ হতো। এটা নিয়ে কি আজকে আমাদের চিৎকার, এই 43 বছর পরে চিৎকার করার কোনো কথা আছে? এটা হচ্ছে মানে বাস্তব অবস্থা। আসি আবার আপনার কাছে প্রফেসর আব্দুল মান্নান, আপনি যেমনটা এক মাসের মধ্যে আশার বাণী শোনাচ্ছেন, আমার প্রশ্ন হচ্ছে যে বেগম জিয়া তার যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত আন্দোলনকে অব্যাহত রাখছেন এবং সেখানে তিনি সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন, কিছু শর্তের কথাও বলেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছেন। তো আপনি কিভাবে মনে করছেন যে সবকিছু ঠিক হয়ে যাবে? ধন্যবাদ। আপনি কি সংলাপ ছাড়া, সমঝোতা ছাড়া অন্য কোনো পথ আছে? আবারও আপনাকে ধন্যবাদ। আসলে 1971 সালের 17ই মার্চ উনি যেভাবে কথাগুলো বললেন, বুদ্ধিজীবীরা ওইভাবেই বঙ্গবন্ধুকে কথাগুলো বলেছিল। কিন্তু বঙ্গবন্ধু বুদ্ধিজীবীদের সেই সব কথা শোনেননি, কারণ উনি বলছেন যে ডেমোক্রেসি নাই। তো ডেমোক্রেসি হলে 37 কোটি যে বই দিলাম, সে বই তো পড়তে হবে, বই পড়লে তো আপনার ডেমোক্রেসি হবে। আপনি কি আপনার দলের সাধারণ সম্পাদক যেমনটা দুদিন আগেই বললেন যে বুদ্ধিজীবীরা দেশ স্বাধীনও করেনি, গণতন্ত্র আমি তা বলিনি, কিন্তু আমি যেটুকু বলছি আপনি তারপরে কথা বলবেন। আমি যেটুকু বলবো তার উপরে আপনি আলোচনা করবেন। অতএব উনি বললেন, এবং ইউনিটির কথা বলছেন, ইউনিটি উনি তো রাখতে পারলেন না। সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি মুজিবুর রহমান বলছেন। তো ইউনিটিটা আমরাই তো ইউনিটি রাখতে পারছি না। ওনাকে, বাঙালি একজন মানুষকে যদি বঙ্গবন্ধু বলা যায়, তো আর একটা বাঙালি খুব অসম্মান হয়। না না, আমি যেমন এটা শুনেন, এটা আমার লেখালেখি আছে, এটা আপনার লেখার সঙ্গে আমি যাচ্ছি না। আমি আপনার কথার মধ্যে কথা বলিনি, কাইন্ডলি বলবেন না। এই ইস্যুটা তুলেন না না না, আমি আমারটা বলছি, আপনি উত্তর দেন, আপনি উত্তর দেন, আপনার থাকলে আপনি উত্তর দেবেন। ফলে আমরা যদি এখানে বসে আমাদের যিনি, যার ডাকে স্বাধীনতা হলো, যার জন্মদিন আজকে, তার নাম যদি আমরা সুন্দর করে বলতে না পারি, যেমন আমি কোনো ক্রমেই জিয়াউর রহমান সাহেবের নামকে খাটো করে বলার চেষ্টা করি না, কারণ ন্যাশনাল হিরোজ, আমি কেন বলবো? ফলে এই উদারতা যদি আমার না থাকে, গণতন্ত্র তো উদারতা, গণতন্ত্র পরমত সহিষ্ণুতা আসবে কি করে? আসতে পারে না। আনবার জন্য কি শুধু শেখ হাসিনারই দায়ী? শেখ হাসিনা কি মধ্যায়, তাও তো শেখ হাসিনার দাবি কথা দিয়েছেন যে 21 সালে আপনাকে নিয়ে যাওয়া হবে সেখানে, 22 সালে উন্নত দেশ, 42 বোধ হয় 41 উন্নত বিশ্বের অন্যতম দেশ হবে বাংলাদেশ। সেই জন্য আমি বলি যে আপনি যে এবার কথাটা আমাকে বললেন যে বেগম জিয়া যেটা করছেন, এটা আমি বলছি যে উনি তো বলছেন সংলাপের কথা, আপনি সংলাপ সমঝোতা ছাড়া অন্য কোনো পথ আছে কি না? কিভাবে সমঝোতা অটোমেটিক্যালি হয়ে যাবে আপনি যখন দুর্বল হয়ে যাবেন, কারণ ওনার সাথে ওনার দলের নেতারাই নাই। আজকে নজরুল ইসলাম খান ছাড়া আর সেলিনা হোসেন রহমান ছাড়া আর কোন নেতা, দেখা যাচ্ছে যে মওদুদ সাহেব ডেইলি স্টারের অনুষ্ঠানে বসে হাসাহাসি করছেন। কালকে আমি ভোট দিতে গেছি সুপ্রিম কোর্ট বারের, সেখানে ওনার নেতারা আছে, কিন্তু সেই নেতারা যদি বারের বাইরে গিয়ে ভোট চাইতে পারেন, ভোট করতে পারেন, মওদুদ সাহেব যদি ডেইলি স্টারে আসতে পারেন, তাহলে বুঝতে হবে যে উনি এই দেশের মাটির যারা মানুষ, আমাদের বিরোধী হোক বা পক্ষের হোক, তাদের সঙ্গে একত্রিত হয়ে উনি এই রাজনীতি করছেন না। উনি একটি কন্ট্রোল বা উনের একটি আকাশপথে আসা একটা রাজনীতির যে ইটা, সেটা দিয়ে করছেন। ফলে বাংলার মানুষ, এখনই তো আপনার কিছু কিছু স্কুল খুলে গেছে,
রাতে বাদ চলছে, যদিও সেখানে হামলা হচ্ছে, ধীরে ধীরে হামলা করতে করতে সব লোক থেমে যাবে। কারণ যখন মানুষ বুঝতে পারবে যে ইনি যা বলছেন সেটা সঠিক নয়, মানুষের রিয়েলাইজেশনের জন্য একটা সময় দিতে হবে। আমি সেই রিয়েলাইজেশনের জন্যই 1 মাস সময়ের কথা আমি বলেছি, আর কিছু না। রিয়েলাইজেশন আমানুল্লাহ কবির, আমানুল্লাহ কবির কোনটা, মানে উনি তো বললেন আমি যে উনি মনে করছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপি দুর্বল হয়ে যাবে এবং শক্তিহীন হয়ে যাবে। না, রিয়েলাইজেশন বলেছি, নট শক্তি, রিয়েলাইজেশন, জনগণের রিয়েলাইজেশন হবে। আমি রিয়েলাইজেশন, আপনি আমার শব্দগুলোকে কিন্তু দয়া করে টুইস্ট করবেন না। আমি যে শব্দ করিনি, আমি টুইস্ট করিনি, আপনি খুব ভালোভাবে জানেন। হ্যাঁ জানি, তো সেজন্য আপনি এখন যখন বললেন যে দুর্বল হয়ে যাবে বলিনি। আপনি তো আরেকটা কথা বলেছিলেন, সেটির মানে হচ্ছে দুর্বল করে ফেলা হবে। না, দুর্বল করার কথা আমি এখানে বলিনি। আমি বাইরে কি বললাম সেটা তো কথা না, এখানে যা বলেছি সেটা আমি বলেছি যে জনগণের রিয়েলাইজেশন যখন হবে, আত্মোপলব্ধি যখন করবে। আপনি কি বলছেন যে জনগণ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তারাই বোমা মারছে, তারাই ইয়ে করছে, কারণ বন্ধ করে দিবে আপনি তখন? কিন্তু যারা বোমা মারছে তারা তো আফগানিস্তান থেকে আসি মারছে না, বাংলাদেশের লোকই তারাও কিন্তু তাদের নেত্রীও কিন্তু শেখ হাসিনা, ফলে তাদেরকেও সোপাতে আনার দায়িত্ব শেখ হাসিনার। আচ্ছা, তো তাদের সঙ্গে আইএসআই এর কোনো সম্পর্ক? সেটা আমি কি করে বলবো? আপনার দলের লোকজন প্রায়শই বলে, আমার দলের লোক বললে আমি তো সব কথা জানি না, আমার দলের লোক তো অনেক কিছু জানে, আমি তো একজন কর্মী, আমি তো নেতা না। আর আপনি যে বুদ্ধিজীবীদের কথা আপত্তি করলেন, আমি আপনার দলের সাধারণ সম্পাদক যখন বলে, আপনি যখন বুদ্ধিজীবীদের কথা বলেন, আপত্তি করলাম এই জন্য যে ওই দিনের প্রত্যেকটা ক্ষণের, ওই 71 সালের মার্চ মাসের প্রত্যেকটা দিনের কাহিনী আমার এখানে লেখা আছে। সেই জন্য যখন আমি এই কথা শুনছিলাম, বাট ওনার স্বাধীনতা সংগ্রামের বহু কিছুতেই উনি বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে, এই যে রেহমান সোবহানের নাম উল্লেখ করা যেতে পারে, আমি কারোর নাম উল্লেখ বা কারোর নাম বিভাজন করতে আমি বলিনি। আমি মানে স্বাধীনতার আগ থেকে সাংবাদিকতা করি। আমি তো যেটা দেখেছি যে বুদ্ধিজীবীরা আপনার তাদের যে 52 সাল থেকে বিভিন্ন সময় তাদের যে মানে বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ, আপনার এই যে এতগুলো লোক স্বাধীনতা যুদ্ধের সময় যে এতগুলো বুদ্ধিজীবী মারা গেল, শিক্ষক সহ বিভিন্ন সাংবাদিক মারা গেল বিজয়ের শেষ। হ্যাঁ, এদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এদের তো একটা পার্টিসিপেশন ছিল বলেই আজকে তারা আপনার সেদিন পাক হানাদার বাহিনীর ভিকটিম হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তারা শহীদ হয়েছে। কাজেই বুদ্ধিজীবীর সব খারাপ এটা না। হ্যাঁ, তবে খারাপ যে নেই এটা আবার বলবো না আমি, অবশ্যই আছে। কারণ এখনকার যেটা হচ্ছে বুদ্ধিজীবীরা হয়েছে কি, এখনকার যে বুদ্ধিজীবী এদের দলবাজ বুদ্ধিজীবী আছে। হ্যাঁ, এখনকার যারা আছে হয় কেউ আওয়ামী লীগের বুদ্ধিজীবী, না হয় কেউ বিএনপির বুদ্ধিজীবী, না হয় কেউ জামাতের বুদ্ধিজীবী। এই হচ্ছে আমাদের অবস্থা। আর কিছু লেফট ওরিয়েন্টেড আছে। কিন্তু তখন কিন্তু যে অবস্থাটা ছিল সেটা কিন্তু তা ছিল না। তখনকার জিনিসটা কিন্তু অন্য রকম ছিল। তখনকার যে যাদের কমিটমেন্ট ছিল, তাদের আমি দেখেছি আমাদের দেশের ইয়েতে কিছু বাদ দিয়ে সবার একটা কমিটমেন্ট ছিল। সুতরাং কমিটমেন্ট অনুসারে তারা কিন্তু কাজ করেছে। এখনো অনেকেরই কমিটমেন্ট আছে। যাই হোক, আপনি যে প্রশ্নটা তুলছিলেন এটা না, আমি বলছি যে উনি মনে করছেন যে জনগণের রিয়ালাইজেশন হবে খুব দ্রুত পরিস্থিতি। এটা হচ্ছে কি, আমি আপনাকে একটা জিনিস বলি, স্কুল খুলতে শুরু করেছে। একটা জিনিস বলি, মানে আমাদের যেটা হয়েছে কি, মূল্যায়নের, মানুষের মতামতের মূল্যায়নের ক্ষেত্রে বারবার আমরা ভুল করি। এখানে আপনি আজকে ধরেন, এটা আমি সব সময় বলি যে আওয়ামী লীগ একটা সুবিধাজনক পরিস্থিতিতে আছে। পরিস্থিতি সুবিধাজনক মানে 5ই জানুয়ারি ইলেকশনের পরে সে একটা সরকার গঠন করেছে। সরকার গঠন করার ফলে একদিকে হচ্ছে তার মানে দলীয় অবস্থান, দলীয় শক্তি, আরেকদিকে হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। সুতরাং এই যে দলীয় শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি, দুই শক্তি মিলে তাকে বিরাট শক্তিশালী করেছে। এটা হলো আওয়ামী লীগের একটা বড় মানে সবচেয়ে সুবিধাজনক একটা অবস্থান। আর পক্ষান্তরে বিএনপি কি হয়েছে? বিএনপি রাস্তায় পড়ে গেছে। সে এখন নেহায়তে রাস্তার একটা শক্তি। সুতরাং রাষ্ট্র ক্ষমতায় থেকে যখন একজন শক্তি এক্সারসাইজ করার যে সুযোগটা আছে, রাস্তায় থেকে কিন্তু এই শক্তিটা এক্সারসাইজ, তাহলে রাস্তায় থেকে যদি তিনি শক্তি প্রদর্শন করতে না পারেন, তাহলে এই যে হরতাল অবরোধের মতো কর্মসূচি মাসের পর মাস দিয়ে যাচ্ছেন, যেটির কার্যকারিতা একদমই নেই। এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট। মানে এটা বিএনপি আমি মনে করি, এবং একটা সময় অভিযোগ ছিল যে নাশকতা করে, সহিংসতা করে এগুলো করা হচ্ছে। এখন তো সেটিও হচ্ছে না। মানে কোনোভাবে আপনি ভয় দেখিয়েও পারছেন না, জনগণকে সম্পৃক্ত করে পারছেন না, কোনোভাবেই। এখন যেটা হচ্ছে যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মৌলিক কতগুলো তফাৎ আছে। বিএনপি এমন একটা ফোরাম যেখানে এক সময় বিভিন্ন মতামতের লোকজন এসেছে,
এবং এরা মেনলি আসছিল যে তারা কিছু ভাগ বাটোয়ারা পাবে, ক্ষমতা এই সমস্ত অনেকেই আছে। আর যেটা আদর্শগতভাবে আসছে সেটা কিন্তু কম ছিল। আর আওয়ামী লীগ এমন একটা দল, যে দলটা আপনার দীর্ঘদিন একেবারে মানে গ্রাসরুটস লেভেল থেকে একটা আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে। সুতরাং এই যে দুইটা রাজনৈতিক দলের মধ্যে চরিত্রগতভাবে মানে পার্থক্য রয়ে গেছে। সুতরাং এই পার্থক্যটা ভুলে গেলে আওয়ামী লীগ যে আন্দোলনটা করতে পারবে, বিএনপি এই আন্দোলনটা করতে পারবে না। যে কারণে আজকে বিএনপি আন্দোলন করতে গিয়ে কিন্তু বারবার হুঁচট খাচ্ছে, তাই না? আপনি যেটা বলেন যে কার্যকারিতা, আপনি দীর্ঘদিন তো যদি এই ধরনের মানে প্রোগ্রাম চলে, দীর্ঘদিন এই ধরনের প্রোগ্রাম চললে কখনোই এটা বিএনপির মতো কোনো রাজনৈতিক দল কার্যকারিতা ধরে রাখতে পারে না। এটা হয়তো আওয়ামী লীগ দীর্ঘদিন পারবে, কিন্তু বিএনপি পারবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগ, আমি যে কথাটা বললাম যে দলীয় শক্তির পাশাপাশি রাষ্ট্র ক্ষমতা যখন ব্যবহার করছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে, তখন কি অবস্থা দাঁড়ায়? তখন এই যেটা প্রফেসর মান্নান সাহেব যেটা বললেন, হ্যাঁ, মানুষের রিয়েলাইজেশন যেই হোক, কিন্তু এই যে দলীয় শক্তির সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার বা প্রয়োগের যে ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়, পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতাই বিএনপির নাই। এবং আজকে আপনি দেখেন এই সালাউদ্দিনের ব্যাপারটা, সালাউদ্দিন সব কোথায় চলে গেল কেউ খুঁজে পাচ্ছে না। যখন আপনি পুলিশ তো বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তাদের কাছে তার কোনো খবর নেই, তারা গ্রেফতার করেনি। এটা কি করে হয়? এইটা আপনি সালাউদ্দিন সাহেব আমার মতো কোনো অখ্যাত কুখ্যাত ব্যক্তি নেই, তাই না? তা আপনি সেখানে সালাউদ্দিন সাহেবের মতো একটা লোকের ব্যাপারে আপনি যখন অভিযোগ করলেন, একজন নাগরিক হয়ে অভিযোগ করলেন যে আরেকজন নাগরিক এরকম ভাবে সে মিসিং, হি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, এখন এটা কি বাই ফোর্স অর মানে উইলিংলি কি হয়েছে? কিন্তু তারপরে আমরা দেখলাম যে কোর্টে দেখলাম যে মানে এটা সাবমিট করা হয়েছে। সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম বলা হয়েছে যে দুই রকম, আপনি কোর্টে বলা হয়েছে যে তার সম্পর্কে মানে তাকে যে নিয়ে গেছে কারা, এইটাই তারা কোনো কিছু বলতে পারছে না, কোনো নেই, কিছু লোকজন নিয়ে গেছে, এরকম ওই যে দারোয়ান সাক্ষী দিছে, দারোয়ানের কথা ভিত্তিতে এটা করছে, এবং সাম রায়হান ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই দারোয়ানই কিন্তু এর আগে পত্রিকাকে বলেছে যে এইরকম কিছু লোকজন যারা ডিবির লোক বলে পরিচয় দিয়েছে এবং তাকে কিভাবে ধমকাইছে, কি কথা বলছে সেগুলো বলেছে, এবং তাদের কাছে অস্ত্র ছিল, 3টা গাড়ি ছিল। ওই একই লোকের 2টা স্টেটমেন্ট কিন্তু আমরা দেখলাম। তো এই যে জিনিসগুলো, এখন আপনি ধরেন একটা পরিস্থিতি কিরকম হয়েছে যে আমাদের একটা অনিশ্চিত অবস্থা, একটা মানে এই যে স্বাভাবিক মৃত্যু যে গ্যারান্টি, এই জিনিসটা কিন্তু আমরা ফিল করতে পারছি না। স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি আছে এইটা কিন্তু আজকে মানে মানুষের ভিতর এটা মানুষ কিন্তু ফিল করতে পারছে, মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে। তা আমার কথাটা হচ্ছে, আমরা কিন্তু যত যাই বলি, আমরা তো একটা জিনিসই চাচ্ছি, আমরা তো বেশি কিছু চাচ্ছি না। সেটা চাচ্ছি যে একটা গণতন্ত্র থাক, সুন্দরভাবে নির্বাচন হোক, সুন্দরভাবে দেশ চলুক, অর্থনৈতিক অগ্রগতি হোক, এই সবই তো চাচ্ছি আমরা। তো এই যে যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতার যাওয়ার জন্য এক দল চেষ্টা করবে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আরেক দল চেষ্টা করবে, কিন্তু সাধারণ মানুষ কি? সাধারণ মানুষ তো এই যে তাদের যে এই পরিস্থিতি, যেটা যে কনফ্রন্টেশনাল পলিটিক্স, এই কনফ্রন্টেশনাল পলিটিক্সে তো ভিকটিম হচ্ছে কারা? সাধারণ মানুষ। কোন রাজনৈতিক নেতা নেত্রীর কোন ছেলে মেয়ে কি এখন পর্যন্ত কোনো পুড়ে গেছে? কোন মানে তাদের কি মানে এই যে পেট্রোল বোমে পড়ছে? তারা কি কোনো মানে ককটেলে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা অন্য কোনোভাবে আহত নিহত হয়েছে? কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা হয় নাই। এই জন্য আমি বলছিলাম যে এলিট একটা শ্রেণী এই যে পলিটিক্সের ভিতরে যে গড়ে উঠছে, এরা কিন্তু সম্পূর্ণভাবেই মানে সাধারণ মানুষকে নানানভাবে তারা এক্সপ্লয়েট করতেছে, কিন্তু তাদের জীবন জীবিকার নিশ্চয়তাটা তারা এনশিওর করতে পারছে না। প্রফেসর আব্দুল মান্নান, আসলে আমি আপনার সঙ্গে সুর মিলিয়ে বলি, সালাউদ্দিন আহমেদ, আপনার কথা বলেন, আমার সঙ্গে সুর মিলাবার দরকার নেই, আমি একটা নিউট্রাল জোনে। আচ্ছা, ঠিক আছে, আপনি এখানে আমার সঙ্গে আপনি সুর মিলাবেন। সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ তার স্বজনদের কাছে
সুস্থভাবে ফিরে আসুন, এই প্রত্যাশা আমাদের সকলের, 16 কোটি মানুষের। নিশ্চয়ই আপনি 16 কোটির মধ্যে একজন। সালাউদ্দিন ফিরে আসবেন। আর যে কথাটা উনি বলেছেন যে বেগম জিয়া, খালেদা জিয়া, ওনার সাথে আমি একমত যে নেতা নেত্রী কাউকে গায়ে হাত দিতে পারেননি তো, এখনো কোন দলেরই বাঁধতে পারেননি। তাহলে উনি যত যাতনা সৃষ্টি করছেন সব কি গরিব মানুষের জন্য? সেই জন্য কি মহানবীর জন্মদিন পালনের দিন হরতাল থাকে? সেই জন্য কি এখানে দুবার আপনার তবলিগ জামাতের হজের পরে যে সমাবেশ হয় মুসলিমদের, সেই সমাবেশের দুবার হলো, সেই দিনও কি হরতাল থাকে? সেই জন্যই কি আপনার হিন্দুদের পূজার দিন হরতাল থাকে? সেই জন্য কি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে 21শে ফেব্রুয়ারি, সেদিন তিনি শহীদ মিনারে যেতে পারেন না? সেই দিনও কি আপনার ওই হরতাল থাকে? আবার স্বাধীনতা দিবস আসছে, উনি কিছুই মানেন না। উনি মানেন যুদ্ধ অপরাধীদের বিচার দেশে করতে দেবেন না। উনি পাকিস্তানের পুনঃপ্রতিষ্ঠায় দেশে করবার চেষ্টা করবেন। আইএসআই বসে আছে লন্ডনে, ওনার যোগাযোগ সেখানে। আমি আপনাকে আমার দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি, সেই সমস্তগুলো করার জন্য ওনার আন্দোলন পানি পাচ্ছে না। পানি না পেলে গাছ আপনি শুকিয়ে যায়, রিয়েলাইজেশন হয়। পাকিস্তানে ফেরত যাওয়া কি সম্ভব কিনা, বা কেউ চেষ্টা না, করে? আমি কথার কথা বলেছি, কারণ এখনো আমরা পাকিস্তানের এই যে আপনি হয়তো বলবেন যে ক্রিকেট খেলার ব্যাপারটা হয়তো বলবেন যে এটা তো গেমের স্পিরিট, তারপরেও আমি বলি যে কিছু ব্যাপার আছেই আমাদের মধ্যে, এখনো পাকিস্তান প্রীতি যে আমাদের, সেটা আছেই। এবং আমরা যে জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছিলাম, অনেক রকম প্রীতি আছে, আমাদের পাকিস্তান প্রীতি আছে, আমাদের ভারত প্রীতি আছে, আমাদের মার্কিন প্রীতি আছে। প্রীতি তো অনেক রকমের না, প্রীতি মানে নিজেকে শেষ করে দিয়ে তো না। আপনার আমি প্রথম কথাটা বলেছিলাম যে এই বিএনপি যেটা চেষ্টা করছে এটা তাদের সফল হবে না। সেটা হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার থামাতে পারবে না, বিচারের রায় কার্যকরী হবেই, বিচার হবেই, এটা পারবে না। এবং এর জন্য যত ইনভেস্টমেন্ট, যত কিছু করার তাই করা হচ্ছে। এবং আপনার ব্লগার যে ধরা পড়লো, এগুলো এক ধরনের প্রচারণা, এই যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতারণা বললে তো থামানোর জন্য তার আন্দোলন। এগুলো আপনার ব্লগার এই যে বাঁশের কেল্লা বা বাঁশের কেল্লা তিতুমির যে ধরা পড়েছে সমস্ত, সেখানকার কিছু যদি আপনি তাদের তথ্যগুলো দেখেন, এবং অজয় রায়ের ছেলে অভিজিৎ রায়ের যে হত্যাকাণ্ড, হুমায়ুন আজাদের মতো করে, এগুলো সবই কিন্তু পূর্ব পরিকল্পিত, এবং এগুলো সমস্ত তাদের একটা কাজ করা আছে এদেশে। উনি যেটা বলেছেন সেটি যদি তারা কাজ করে, কিন্তু আপনার পুলিশ বাহিনী কি করলো সেখানে? আপনার 3-4-5 স্তরবিষ্ট নিরাপত্তা বাহিনী পুলিশের সামনে, এবং অভিজিতের স্ত্রীও বলেছে যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, কিছু করে। পুলিশ বাহিনীর নিন্দা করছি তো। কোন অ্যাকশন হয়েছে? পুলিশ বাহিনীর অ্যাকশন চলছে, ভেতরে কাজ চলছে। পুলিশ বাহিনী যে করতে পারেনি, কারণ 3 স্তরের নিরাপত্তা ছিল। সেই 3 স্তরের নিরাপত্তার ভিতর দিয়ে, এবং ওর অজয় আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অজয় বাবু, উনি বলেছেন কিছু তথ্য উনি দিয়েছেন, ওনার ছেলে কারা ওকে বললো ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে কথায় আমরা যাব না, সেটা আইন দেখবে। আমরা কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমরা বলছি এই ব্লগাররা কিভাবে আইটিকে কন্ট্রোল করে, আপনি একটা যখন গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্টের নানান রকম কাজ থাকে, শুধু আইটি নিয়ে বসা, যুদ্ধ অপরাধীদের বিচার করা চাচ্ছে না, তাদেরকে ধরা, এই কাজের ভারে উন্নয়ন আছে, মানুষের জীবন মানের উন্নয়ন আছে, নানান দিক আছে, বিদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপার আছে। এইগুলো নিয়ে গভর্নমেন্টের তো শুধু একটা সেক্টরে দৃষ্টি দিলে চলে না, সমস্ত সেক্টরেই গভর্নমেন্টকে দৃষ্টি দিতে হয়। সেই দৃষ্টি দিতে গিয়ে গভর্নমেন্ট হয়তো মনে করা যাবে যে এইদিকে একটু দৃষ্টি কম পড়তে পারে, এরকম মনে হতে পারে, কিন্তু গভর্নমেন্ট সচেতন আছে। এবং যে কথাটা একটু আগেই আমরা বলেছি যে এই দেশের মানুষ যারা প্রথম দিকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে যায়নি, কিন্তু তারা পরে শেষের দিকে মাঝামাঝি সময় তারা কিন্তু সবাই চলে গেল। ফলে এখানে যে রিয়েলাইজেশন যেটা আমি বলেছি, যে আপনি দেখবেন আমরা যেমন সালাউদ্দিনের ফেরত আশা করছি, তেমনি মানুষের রিয়েলাইজেশন, কারণ সব মানুষকে আপনি জিজ্ঞাসা করেন মনে করেন সালাউদ্দিন আহমেদকে পাওয়া যাবে? আমি বিশ্বাস করি যে পাওয়া যাবে। ইলিয়াস আলীর ক্ষেত্রেও হয়েছিল। ইলিয়াস আলীর ব্যাপারটা তো আমাদের সময় ছিল না, আপনাদের সময়, ওদের সময় এবং আমাদের সময়, দুইটা সময় মিলে ছিল। সরি, ইলিয়াস আলী সিলেটের, ওই চিটাগংয়ের, আমি চিটাগংয়েরটা বলছি। ইলিয়াস আলী, চৌধুরী আলম, এরকম চৌধুরী আলম, হ্যাঁ, এটা আমাদের সময়, রাইট। এটা আমার বিশ্বাস যে যদি, কারণ গভর্নমেন্ট যদি নিত, যেমন মান্নাকে নিয়েছিল, দেরি করে হোক বা যখনই হোক গভর্নমেন্ট বলেছে, এরা
সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে যে দিয়েছে আমাদের। বাট আমাকে একটু বলবেন যে সালাউদ্দিন আহমেদের মতো একজন নেতা, মানে বিএনপির এই দুর্দিন যেভাবেই বলুক না কেন, সেই সময় তিনি তো অত্যন্ত সক্রিয় একজন ছিলেন। অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে 2টো করে বিবৃতি তার নামে যেত সংবাদ মাধ্যমে। তো তার উপরে কি পুলিশের নজরদারি ছিল না, যেখানে পুলিশ সবার টেলিফোন রেকর্ড করে, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেখানে ভাইবার পর্যন্ত এখানে এখন রেকর্ড করা হয়, সেখানে সালাউদ্দিন আহমেদকে পুলিশের নজরদারির বাইরে ছিলেন? বাইরে ছিল, মানে খানিকটা বাইরে, কেন বুঝতে পারছিল না, কারণ সালাউদ্দিন সাহেব তার অবস্থান পরিবর্তন করেছেন অনবরত। এক দিনে কয়েকবারও তিনি অবস্থান পরিবর্তন করেছেন। অবস্থান পরিবর্তন করার জন্য, কারণ ওনাকে এমনি ডেকে নিয়ে এসে একটা সালাউদ্দিন কিনা, ওটা তো অর্ডিনারি লোক না, উনি একটা স্টেট মিনিস্টার ছিলেন, একটা বিএনপির মতো একটা দলের একজন বড় নেতা, ফলে তাকে তো এভাবে হ্যারাস করতে পারে না। সেজন্য পুলিশের তো ধরুন, পুলিশ তো আমাদেরই দেশের, আমাদেরই লোক, তাদের জ্ঞানই বা কতটা, তারা ওই লেভেলে পারেনি। কারণ গভর্নমেন্ট বারবার বলছে যে সালাউদ্দিনকে লোকেট করো, কিন্তু সালাউদ্দিন সাহেবের ওই খুব দ্রুত আপনার পরিবর্তন হওয়ায় তারা ঠিক তাদের ভিজিলেন্সে ছিল, কিন্তু তারা নিশ্চিত হতে পারছিল না। এখন আপনি জাস্ট আমাকে একটু বলুন যে এই যে আপনি যেমনটা বলছেন যে জনগণের রিয়ালাইজেশন হবে, 1 মাসের মধ্যে শান্তির সুবাতাস বইতে শুরু করবে, আসলে কি 1 মাসের পর এবং সেটি স্থায়িত্ব পাবে কিনা? দেখুন, পৃথিবীতে কোনো জিনিসই তো স্থায়ী না। ফলে আপনার যে ডেমোক্রেসি বলছি আমরা, মানে যে সংকটের কারণে এই গত 2 মাসের বেশি সময় ধরে মানুষ সাফার করছে, সেই সংকট সমাধান হবে কিনা? সংকটের মানুষের রিয়েলাইজেশন হবে, মানুষ ফিরে আসবে। মানুষ তখন কারোর কথায়, মিষ্টি কথায় মানুষ বিপথে যাবে না। মানুষ তখন ভাববে। নির্বাচন কেন্দ্রিক যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে যে বিরোধ, বা এখন বেগম জিয়ার ভাষায় যে তার নেতাকর্মীদের গ্রেফতার করা, তাদের মুক্তির প্রশ্ন, কিংবা সভা সমাবেশ মিছিল করবার অধিকার দেয়া, সেই সব প্রশ্নের সুরাহা না। উনি তো এগুলো তো চাইতে পারতেন যদি উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতেন। উনি তো বলছেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক উনি বললে তো হবে না। দেশবাসী কি বলছে, আমি কি বলছি সেটা বড় কথা না, উনি কি বলছেন সেটা বড় কথা না, দেশবাসী কি বলছে। আমি জিজ্ঞাসা করলাম না আপনাকে, আপনি আজকে আমার প্রতি একটু রুষ্ট হচ্ছেন। আমি রুষ্ট না, আমি জিজ্ঞাসা করছি না আপনাকে। দেশবাসী যদি বলে, আপনি আমাকে প্রেম দেন এবং আপনার প্রেমে আমি সিক্ত হই সবসময়। যাই হোক, ব্যক্তিগত প্রসঙ্গ বাদ, যাই হোক। তো এখন আপনার দেশবাসী যেটা বলবেন, আমরা কি করছি, উনি কি করছেন, দেশবাসী যেটা বলবেন, সে দেশবাসী হচ্ছে সবকিছু নিয়ামক। অতএব উনি শান্তিপূর্ণ আন্দোলন করছেন বা আন্দোলন করছেন, এটা তো কোনো আন্দোলনই না, এটা তো চোরাগত্তা হত্যা করছেন। এই হত্যা দিয়ে তো উনি অগ্রসর হতে পারবেন না। সামানুল্লাহ কবির। প্রফেসর মান্নান সাহেব যেটা বলছেন যে দেশবাসী কি চায়, দেশবাসী কি চায়, আমার প্রথম প্রশ্ন, দেশবাসী 2 রকমের জিনিস চায়। আমার মানে মোটা দাগে আপনি বললে, যারা আওয়ামী লীগ সমর্থক তারা বলে মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, আর যারা বিএনপি সমর্থক তারা ক্ষমতায় যেতে চায়, আর বাইরে যারা আছে তাদের আসলে কোনো ভয়েস নেই। আমি বলি যে দেশবাসী কি চায়, আসলে প্রথম প্রশ্ন তার আগে, ওই কথার আগে, এটা হচ্ছে দেশবাসীর ক্ষমতা কতটুকু আছে, তাই না? আমরা বলি প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। এই প্রজাতন্ত্রের মালিক যদি জনগণ হয়, তাহলে কি যখনই কোনো সমস্যা বা সংকট হবে তখন আপনি জনগণের কাছে রায়ের জন্য যাবেন যে জনগণ কি চায়, তোমরা যে মালিক তোমরা কি চাও। আমাদের দেশে তো একটা সংকট আছে এবং দিস ইজ ভেরি মাচ পলিটিক্যাল ক্রাইসিস। এখন এই যে একটা রাজনৈতিক সংকট আছে, এই রাজনৈতিক সংকটটা জনগণ কিভাবে এটা সমাধান করতে চায় বা কিভাবে, আমরা তো যাইনি জনগণের কাছে। কাজে জনগণ এটা হলো কি, আমরা তাদেরকে সব কাজ করার সময় যত খারাপ কাজই করি, ভালো কাজই করি, জনগণের নামেই সব করে। হ্যাঁ, জনস্বার্থে এটা করা হতো, জনস্বার্থে আপনার মার্শাল ল দেওয়া হয়, জনগণ জনস্বার্থে ইমার্জেন্সি দেওয়া হয়, জনস্বার্থে সবকিছুই করা হয়। জনগণের শেখ হাসিনা বেগম জিয়ার কথা শুনলে মনে হয় দেশে 32 কোটি জনগণ। হ্যাঁ, কারেক্ট। 16 কোটি ওনার সঙ্গে, 16 কোটি ওনার সঙ্গে। ঠিকই বলছেন। জনগণকে আমরা কতটুকু মূল্য দিই, জনগণের এটা হলো জনগণ কি চায়। জনগণ আমি এখনই বলতে পারি, আপনি ইয়েতে যান, রেফারেন্ডামে যান, জনগণের মতামত নিতে চান, জনগণ একটা কথাই বলবে যে আমরা সংকট চাই না, এটা বসার সমাধান করা, এক কথাই বলবো, আর কিচ্ছু বলবো। রেফারেন্ডামের বিধান নেই তো সংবিধানে। হ্যাঁ, রেফারেন্ডামের বিধান সংবিধানে নেই। আরে ভাই, বিধান আপনি করতে তো অসুবিধা না, বিধান তো কোনো নেই, এটা তো বিধান তো মানুষের তৈরি করা, তাই না? বিধান তো কোনো ব্যাপার না, আপনি সবকিছু তো মানুষের সৃষ্টি করছে, কোনো কিছু তো নাজিল হয় নাই।
কাজে এটা আপনি সব শিখে তাহলে আপনি এখানে একটা মানে যদি আপনি তা বলেন তাহলে আপনি বলেন যে আমি মিড টার্ম ইলেকশন দিচ্ছি। কাজে এগুলো বলে দরকার, জনগণের কথা বলে দরকার নাই। এখন যেটা হচ্ছে জনগণের যেটা চাই সেটা হচ্ছে আমরা মানে সহিংসতা চাই না, আমরা এই সংকটের সমাধান চাই, তোমরা বসে সংকটের সমাধান করো। এর বাইরে কিছু বলবে না যে তোমরা মারামারি করে এ করো। আজকে যেটা হয়েছে আপনার, হ্যাঁ বিএনপি বা জামাত যেটা করছে নিঃসন্দেহে সহিংসতা, কার কতটুকু সম্পৃক্ততা আছে সেটা আমি বলবো না, কিন্তু যা ঘটছে সেটা সহিংসতা, তার দায় তাদের উপরে বর্তাবে। তা আপনি এই যে দলীয় সন্ত্রাস যেটা চলছে, দলীয় সন্ত্রাস হলে এই দলীয় সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য কি করছেন আপনি রাষ্ট্রীয় শক্তি নিয়োগ করেছেন। রাষ্ট্রকে কিন্তু তাহলে একটা সন্ত্রাস মোকাবেলা করার জন্য আরেকটা সন্ত্রাস করতে হচ্ছে। এই পর্যায়ে আমরা চলে গেছি। তাহলে এই জায়গায় আমরা যাব না আমরা এখান থেকে উঠে গিয়ে নেগোসিয়েশন টেবিলে যাব? যখন রাস্তায় এরকম ধরনের একটা সংকট সমাধানের চেষ্টা চলে তখন রক্তপাত হয়, এবং যতদিন এই মানে চেষ্টা চলে ততদিনই এখানে রক্তপাত হবে। আজকে হয়তো থেমে আছে, কালকে আবার হঠাৎ করে বেশি হবে। এইসব ঘটনা ঘটে। আমরা কি দেখেছি? আমরা অতীতে দেখেছি, আমরা ইতিহাস থেকে দেখেছি, যখন দীর্ঘদিন এই ধরনের একটা অবস্থা বিরাজ করে, সংকট বিরাজ করে, তখন কি হয়? তখনকে কিন্তু আলটিমেটলি দেখবেন, আমার কাছে এখনই মনে হয় যে বিএনপির কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, এবং সরকার নিজে যে বলছে যে পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে, আমি মনে করি না এখনো সরকারের নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। এইরকম অবস্থায় পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকে না, তখন এখানে নানান রকম ফোর্স অ্যাক্টিভ হয়ে যায়, যে ফোর্সগুলোর আমাদের কাছে অপ্রত্যাশিত কতগুলো ফোর্স মানে এখানে অ্যাক্টিভ হয়ে যায়। সেই জিনিসটা আমরা দেখছি। অভিজিতের কথা বললেন, এটা তারই আলামত। এবং আরো যে ঘটবে না এটা সিটি কর্পোরেশনের নির্বাচন উদ্যোগ নেওয়া হয়েছে, এবং কালকে পুলিশের আইজি নির্বাচন কমিশনকে বলেছেন 30 এপ্রিলের মধ্যে নির্বাচন করলে সবচেয়ে ভালো হয়। আপনি কি মনে করেন কিনা এই নির্বাচন কিছুটা স্বস্তি দিতে পারে? না, নির্বাচন স্বস্তি দিবে না। নির্বাচন স্বস্তি দিবে না এই কারণে নির্বাচন বলতে যা বোঝা যায় সবার পার্টিসিপেশন তো থাকবে না। এখানে একটা বড় দল বিএনপি, সে পার্টিসিপেট করতেছে না বলে আমি জানি। এখানে সম্ভাব্য ক্যান্ডিডেট কে ছিল? সম্ভাব্য ক্যান্ডিডেট একজন মাহমুদুর রহমান মান্না ছিল, সে নাই। জেল থেকে করবেন বলে জানিয়েছেন। জেল থেকে করলে আর থেকে এটা সেই মানে নাই। তারপরে আপনার আব্দুল মিন্টু একটা ছিল, মানে বিএনপির ক্যান্ডিডেট, সেও নাই। তা আপনি অবস্থাটা হয়েছে কি, আপনি সবকিছু মিশে সুইসে সাপ করে তারপরে আপনি একটা নির্বাচন দিচ্ছেন, যে নির্বাচনে অলরেডি আমি একেবারে জোর গলায় বলতে পারি ওই যে দুইজনের নাম যে প্রধানমন্ত্রী বলেছেন ওনারাই হবেন। এখানে নির্বাচন যেটা বলতে হয় সেই নির্বাচন হবে না, এবং তারা সুযোগটা কিন্তু সময়টা বেছে নিয়েছে কখন, যখন কিন্তু ওনাদের নাম ডিক্লেয়ার করার পরেও আওয়ামী লীগ থেকে হতে পারে এটা হয়েছে, তো অনেকেই হয়েছে, কিন্তু পাস তো করবে একজনই। আওয়ামী লীগ পাস করলো, আওয়ামী লীগেরই পাস করবে, অন্য কত। এখানে বিএনপি আসবে না, বা মাহমুদুর রহমান বা নাগরিক ঐক্য কেউ আসবে না। কাজেই আপনি এই যে এখন মাঠঘাট সাফ করে আপনি তখন একটা নির্বাচন দিচ্ছেন, যে নির্বাচনের ফল কি হবে এটা প্রত্যেকটা নাগরিককে জিজ্ঞেস করেন, তারা বলে দিবে। কাজেই নির্ধারিত ফল নিয়ে একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কি করবে, কি দিবে? এই নির্বাচন মানুষকে কি স্বস্তি দিবে? কোনো স্বস্তি দিবে না। আর আরেকটা কথা বলে শেষ করছি, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আপনি একদিকে নির্বাচন দিচ্ছেন, আরেকদিকে কিন্তু কতগুলো আপনার যে সিটি আছে সেই সিটি মেয়রদের কিন্তু আপনি আস্তে আস্তে বরখাস্ত করে বেড করে দিচ্ছেন। তো পাশাপাশি দুইটা জিনিস চলছে। তাহলে আপনি এখন এটা কিভাবে দেখবেন? এটা আপনার কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, যে একদিকে আপনি নির্বাচন করছেন মেয়রের, আরেকদিকে আপনি মেয়রদের বরখাস্ত করে বের করে দিচ্ছেন নানান কারণে। তো একটা নির্বাচিত প্রতিনিধি জনগণের, তাকে আপনি আইন আছে বলুন, হ্যাঁ আইন আছে, আইন তো আমরাই করেছি। মেয়রের মতো একটা গুরুত্বপূর্ণ পোস্ট, নির্বাচিত পোস্ট, আপনি মানে ইচ্ছে করলেই মানে এই লোকাল গভর্নমেন্ট তাকে বরখাস্ত করে দিতে পারে। এটা কি আমি বুঝি না। এই আইন কিসের, কোথায় কার রাইট প্রোটেকশন দিল আমি বুঝি না। আপনার নির্বাচন, সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দীর্ঘদিনের আমাদের দাবি। সেই দাবি নানান কারণেই এতদিন দাবি পূরণ করতে সরকার পারেনি বা নির্বাচন কমিশন পারেনি। এখন নির্বাচন দিচ্ছে এবং রমজানের আগে নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। এখন সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে সরকারের নিরপেক্ষতা যাচাই করার জন্য
বিএনপির প্রার্থীদেরকে মেয়র হিসেবে নাম ঘোষণা করে দেবেন, তা তো হবে না। ভোটাররা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন তারই নামই ঘোষিত হবে মেয়র হিসাবে। ফলে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা কারুর নাম ঘোষণা করবার জন্য নাই। ভোট হবে, ভোটে তো সবাই দেখবে, ভোটে তো আন্তর্জাতিক প্রতিনিধিরাও আসবেন তারা ভোট দেখবার জন্য। ভোট হবে, ভোট হওয়ার পরে, এবং আপনি দেখেছেন যে কিছু আগে 5টা সিটি কর্পোরেশন যে নির্বাচন হলো, সেখানে তো আওয়ামী লীগ নিশ্চয়ই চেষ্টা করেছে তাদের পক্ষে রায় নেওয়ার জন্য, কিন্তু রায় তারা নিতে পারেনি। ফলে বিএনপি যদি এখানেও নির্বাচনে অংশগ্রহণ না করে, আর এটা তো দলীয় সিম্বলে নির্বাচন হবে না, এ তো ব্যক্তিগতভাবে, এটা তো মানে আওয়ামী লীগের ভোট এটা তো বলতে পারবে না, এই মার্কার ভোট। এবং সেখানে যেমন কিছুক্ষণ আগে এখানে কথা উঠেছে যে বিএনপি অংশ নেবে না, বিএনপি তো অংশ নেবে না, বিএনপির সাপোর্টাররা তো অংশ নেবে। যেমন 5ই জানুয়ারি নির্বাচনের পরে উপজেলা নির্বাচন হয়েছে, উপজেলায় তো বিএনপির অনেক লোক, আপনার উপজেলা চেয়ারম্যান হয়েছে, ভাইস চেয়ারম্যান হয়েছে, নানান কিছু হয়েছে, তারা তো অংশ নিয়েছে। ফলে গভর্নমেন্ট চেষ্টা করলেই তো সবকিছু করে দিতে পারবে না। ফলে এখানে আমার বিশ্বাস এবং আমি আশা করব যে সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং যে কথাটা উনি বারবার বলেছেন, আমি একমত, যে গণতন্ত্র বহু কষ্ট করে বহু ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি। এটা গণতন্ত্রের মাস, মার্চ মাস। এই মাসে আমাদের সকলেরই মনে একটা চৈতন্য, আমাদের বোধে একটা চৈতন্য উদয় হওয়ার দরকার, যে কোনো কিছুর বিনিময়ে আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখবো এবং গণতন্ত্রকে আমরা অগ্রসর মান দেখব। এটাই হচ্ছে আমাদের হওয়া উচিত। সেজন্য আমি মনে করি যে সকলেরই অংশ নেওয়া উচিত, এবং অংশ নিয়ে যদি সরকার কারচুপি করেন, তারও তো একটা, লোক তো অন্ধ না। এবং এখন আইটির যুগে আপনার মানুষকে তো আপনি সবকিছুকে লুকিয়ে ফেলতে পারবেন না, তাৎক্ষণিকভাবে চলে যাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে রেজাল্ট মানুষ জেনে ফেলছে। সেই জন্য আমার বিশ্বাস যে সকলের নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটাই আমার মনে হয়। সামানুল্লাহ কবির, কোন সমঝোতার সম্ভাবনা দেখেন কিনা? যেহেতু আপনি বলছেন যে এটি হয়তো আপাতত থেমে থাকছে, আবার ঘুরবে, এভাবেই যদি চলতে থাকে। আন্তর্জাতিক নানা ধরনের উদ্বেগ আমরা দেখছি, জাতিসংঘ সহ নানান মহল থেকে বিবৃতি দিচ্ছেন, এবং দেশের ভিতর থেকে কেউ কেউ উদ্যোগ নিয়েছিলেন এবং তারা খানিকটা থমকেও গেছেন বলে মনে হচ্ছে। সব মিলিয়ে যে সেরকম কোন সম্ভাবনা আদৌ আছে কিনা? দেখেন, এখানে তাহলে ওই বেগম খালেদা জিয়ার যে প্রেস ব্রিফিংটা, ওখানে একটা কথা বলা দরকার। সেটা হলো, উনি কিন্তু দুইটা জিনিস বলেছেন, যে মানে যে গ্রহণযোগ্য সরকার, উনি কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের কথাটা বলেন নাই। গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচন, পঞ্চদশ সংশোধনী বাতিলের কথা বলেছেন। কিন্তু ওই যে তিনটে যদি দাবি আমরা ধরে নেই, ওই তিনটেই তো আমরা সমস্ত নির্যাস্ত তিনটে দাবি, মুক্তি দেয়া, সভা সমাবেশের অধিকার, গ্রহণযোগ্য। আরেকটি বলেছেন উনি যে আন্তর্জাতিক একটা তদন্ত করবার জন্য বলেছেন। কিন্তু আমি ওই জায়গায় সংলাপের প্রশ্ন যখন আসছে তখন আমি বলছি গ্রহণযোগ্য সরকার এর অধীনে নির্বাচন, এবং এই জন্য সংলাপ, যে একটা মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন। এখন আপনি দেখেন, এই যে গ্রহণযোগ্য সরকারের কথা যখন বলেছেন এবং সংলাপের কথা বলেছেন, একটা দুইটা জিনিস। একটা হচ্ছে যে উনি তাহলে দেখা যাচ্ছে যে বিশ্লেষণ করে দেখা যাবে যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে দাবিটা ছিল, ওই দাবিটা তিনি ওইভাবে আর মানে প্রধান করে নিয়ে আসছেন না, কিন্তু একটা গ্রহণযোগ্য সরকারের অধীনে একটা মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন, এবং সেই ক্ষেত্রে একটা সংলাপের কথা বলেছেন। এখন যে সংলাপ কখন হয়? সংলাপ আপনি আমার সঙ্গে করবেন, আমি দুর্বল হয়ে যাই, তাহলে আমার সঙ্গে তো সংলাপ করবেন না। আপনি করবেন সবলে সংলাপ করবেন। তা আজকে যেটা প্রফেসর মান্নান সাহেব বললেন, বাস্তবতা তো তাই, যে আপনি করে কি, আপনি তো রাজনীতি করেন, কাজে গ্রামে যান, দেখেন একটা বট গাছ কাটতে গেলে কি হয়, একটা বট গাছ কাটার আগে তখন ডালপালা কেটে ছেটে তারপরে মূল গাছটা গোড়া কাটে। এখন অবস্থাটা হচ্ছে বিএনপির অবস্থাটা হয়েছে, ডালপালা কিন্তু কাটা শেষ, এখন গোড়াটা কাটার বাকি আছে। এখন গোড়াটা কবে কাটবে এটা জানি না। ওই যে একটা কেস তো ঝুলতেছে বেগম খালেদা জিয়ার মাথার উপরে, এবং এটা ধরা যাক যে আমরা যদি ধরে নেই যে এই কেসে একটা রায় হবে, রায় হলে আপনার তার জেল ঠেল হবে। অবশ্য পরবর্তী আরো প্রসেস আছে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু জেল ঠেল হবে, এ সমস্ত হবে। তাহলে দেখা যাচ্ছে কি, একদিকে হচ্ছে যে
আপনার আজকে যদি বিএনপিকে যদি বলে যে আসেন মানে সংলাপ করি, সংলাপ করার তো লোকও নেই, যে সেক্রেটারি জেনারেল বা অ্যাক্টিং সেক্রেটারি সেও নেই, কোনো ওইরকম লোকজনও নাই। যারা আছে তাদের বিরুদ্ধে নানান রকম মামলা মোকদ্দমা ইত্যাদি ঝুলে আছে, তাই না? কেউ ভয়ে বেরো হয় নাই। যাই হোক, মানে এখন সংলাপ তো হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু একটা আশঙ্কার জায়গা, এখানে যদি সংলাপ সমঝোতা না হয়, আপনি যেমনটা বলছেন বেগম জিয়া যদি কারাগারে চলে যান বা বিএনপির তো ডালপালা কেটে ফেলা হয়েছে আপনার ভাষায়, সেটি যদি হয়, বাংলাদেশকে ঘিরে দেশের ভেতরে বাইরে তো উৎসাহের অনেকেরই আগ্রহ, উৎসাহ, ইন্টারেস্ট আছে, দেশের ভেতরেও আছে, বাইরেও আছে। তো এই শক্তিগুলো কি খুব চুপচাপ নীরব হয়ে থাকবে কিনা, বা এই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করবে? না, এই শক্তিগুলো তো কেউ নীরব থাকবে না, এটা আমি আগেই কিন্তু আমার এক বক্তব্য বলেছেন আপনি। আমি বলছি যে এই সুযোগটা বা এই স্পেসটা, এই যে বিএনপির যে স্পেসটা, এই শক্তিগুলো কিন্তু নীরব থাকবে না। যখন একটা ভেকম হয়, সাইন্টিফিক্যালি ভেকমটা কিন্তু পূর্ণ হয়ে যায়, তাই না? ওটা ভেকমটা থাকে না, শূন্য থাকে না, কিন্তু এই ভেকম কোনো না কোনো ভাবে পূর্ণ হবে। আজকে যদি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি মনে করি আপনি যত যাই বলেন, আপনার যে ডেমোক্রেটিক প্রসেস আছে, যে মানে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই যে দ্বিদলীয় ব্যবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরের পরিপূরক শক্তি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আবার জাতীয় রাজনীতিতে তারা রাষ্ট্র ক্ষমতা বা ক্ষমতা দখলের ক্ষেত্রে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এটা আমি মনে করি। এটা অনেকে দ্বিমত পোষণ করবে, বড় বড় বহু মহারথী আছে তারা দ্বিমত পোষণ করবে, কিন্তু তারা এটা ভেবে দেখে না যে এই দুইটা দল ছাড়া মানে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে না। কাজে এই দুইটা দল গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য ইসেনশিয়াল, ইন্ডিসপেন্সিবল। কাজে এখানে আপনি যদি বিএনপিকে বাদ দিয়ে চিন্তা করেন, অথবা বিএনপি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে চিন্তা করেন, একই পরিস্থিতি সৃষ্টি হবে। তো আজকে যেটা হবে সেটা হবে যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ব্যাহত হবে। যদি আওয়ামী লীগ লিডারশিপ চিন্তা করে থাকে বিএনপিকে বাদ দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করবে, এটা চলবে না। আর বিএনপি যদি চিন্তা করে থাকে এরকম হবে না। কাজে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্যই এই দুটো দলের সক্রিয় অবস্থান অত্যন্ত প্রয়োজন। প্রফেসর আব্দুল মান্নান, আসলে উনি যে ভালো বিশ্লেষণ করেছেন, বেগম জিয়ার যে ভাষণ, বক্তৃতা, প্রেস কনফারেন্স না প্রেস কি বলবেন, প্রেস ব্রিফিং উনি বলেছেন, এটা কিন্তু একটা নিরাশার ভিতরে একটা আশার আলো দেখা যায়। সেটা ভালোই লাগলো শুনে, আমারও ভালো লাগলো। এখন কথা হচ্ছে যে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, যে আপনি সন্ত্রাসের পথ পরিহার করে আপনি বিএনপির আগে তো এরকম করেনি, আপনি এই নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এটা করছেন জামাতের প্ররোচনায় বা জামাতের কে স্যাটিসফাই করার জন্য করছেন। এটা পরিহার করে আপনি গণতান্ত্রিক ধারায় আসেন, আপনি এগুলোকে বন্ধ করুন, করে আপনি বলুন যে আমি কয়দিন বন্ধ করে দিলাম, দেশবাসীর কাছে বলুন, আপনি একটা আহ্বান জানান সকল মানুষের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা আহ্বান জানান যে আমি বন্ধ করে দিলাম, দেশবাসী বলছে যে আমি বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে, আমি বন্ধ করে দিলাম। এখন এই দেশ তো এইভাবে চলতে পারে না। ইনক্লুসিভনেসের কথা একটা সবসময় আসছে, এক্সক্লুসিভ দিতে হবে না, ইনক্লুসিভ দরকার। তো সেই ক্ষেত্রে কি করা যাবে? তখন যদি শেখ হাসিনা সেটাকে গুরুত্ব না দেন, বা যদি একটা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা বা দেশের মানুষের অধিকার সচেতনতার প্রতি যদি শ্রদ্ধাশীল না হন, তাহলে পারে আমরা বলতে পারি যে তিনি মানুষকে ডিফাই করছেন, বা মানুষের যে মর্মযাতনা বা মানুষের যে আকাঙ্ক্ষা এবং আগ্রহ সেটাকে তিনি মূল্যায়ন করলেন না। এখন যেটা দরকার, সেটা আবারও বলি আমি, যে ওনার ফিরে আসার দরকার এবং ওনার এগুলো বন্ধ করার দরকার। অনেক হয়েছে, আর না, বন্ধ করলে আমার মনে হয় যে একটা, কারণ আপনার মানুষ তো অনেক সময় হেরেও যেতে, উনি একটা বলেছেন যে ওনার পজিশন তো অত সুগঠিত না। যখন পজিশন মানুষের দুর্বল হয়, যেমন আমার পজিশন দেখি, আমি তো হারতে চাই, হেরে যদি বাঁচি মন্দ কি, তাও তো বাঁচলাম। তো সেই রকম একটা যদি হয়, তাহলে পারে দেখবেন যে, বলেন না শেষ করব, ও শেষ করবেন, তাহলে আমি তো শেষ করবো, 30 সেকেন্ড। আমি আবারও বলবো যে বিএনপি নেত্রী যে পথে গেছেন সেই পথ পরিহার করে তিনি গণতান্ত্রিক আন্দোলনের যে ধারা, সেই ধারায় ফিরে আসুন, এবং তখনই
এই দেশে শান্তি আসবে এবং যা মানুষ চাইবে, এই দেশের মানুষ যা চাইবে সেটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যে পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ মিস্টার আমানুল্লাহ কবির এবং প্রফেসর মান্নান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, যে সংকটের মধ্যে আছে বাংলাদেশ, সেই সংকট থেকে বাংলাদেশের মানুষ আশু মুক্তি চায় এবং কথাও আলোচনার মধ্যে আমার এক অতিথি বলছেন যে বিএনপি নেত্রীকে তার আন্দোলন থেকে সরে আসতে হবে, হেরে হলেও তিনি সরে আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর হবে এবং শেষ পর্যন্ত হয়তো তার নিজের জন্য কল্যাণকর হবে। অন্যদিকে আরেক অতিথি যেটি বলছেন যে তিনি মনে করেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপি যেমন আছে, একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা একে অপরের পরিপূরক। কাজেই কোনো একটি শক্তি যদি নিশ্চিহ্ন হয়ে যায়, সেটি আসলে গণতান্ত্রিক শক্তিকেই গণতান্ত্রিক পন্থাকেই আসলে দুর্বল করে তুলবে, গণতন্ত্রকেই বিপদের মধ্যে ঠেলে দিবে। এবং আমরা যে অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, যে এখন যদি এটি প্রশাসনিক পদক্ষেপের মধ্য দিয়ে বা আপাত দুর্বলতার মধ্য দিয়ে এই পরিস্থিতিটা খানিকটা শান্ত হয়, এটি যে শান্ত আবার থাকবে না দীর্ঘ সময়ের জন্য, সেটিও এই আলোচনার মধ্যে উঠে এসেছে। যে কোনো সময় এটি আবার উত্তপ্ত হতে পারে। কাজেই সমস্যা যেখান থেকে, সমস্যার মূলে যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। তার জন্য সংলাপের বা আলোচনার আসলে গণতান্ত্রিক রাজনীতিতে কোনো বিকল্প নেই। যে কেউ যে কারোর সঙ্গে আলোচনা করতে পারেন, যত ভালো একজন হন, অন্যজন যত খারাপই হন না কেন, উভয়ের মধ্যে আলোচনা হতে পারে। অন্তত গণতান্ত্রিক রাজনীতিতে বা রাষ্ট্রের সমস্যা যেখানে, সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং এই আলোচনার কোনো বিকল্প নেই। এবং তবে আলোচনা কেবলমাত্র একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে নয়। বাংলাদেশ এখন সমস্যার এত গভীরে রয়েছে, বাংলাদেশের সংবিধান থেকে অনেকেই মনে করেন বহু বিষয় নিয়ে আসলে পরবর্তীতে যারা ক্ষমতায় যাবেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেসব বিষয় নিয়েও কিন্তু, বা শাসন পদ্ধতি নিয়েও আলোচনার সুযোগ রয়েছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।